আমরা আগের ক্লাসে কোষচক্র সম্বন্ধে জেনেছি, বলেইছিলাম এরপরে আমি প্রবেশ করব কোষ বিভাজনে। তো কোষ বিভাজন এই জায়গাটাতে গেলে প্রথম আমার ধারণা আসবে যেটা, সেটা হচ্ছে একটা কোষ সে বিভাজিত হবে কেন। দেখো, কোষ বিভাজিত হলে কি হয় আমরা জানি, বা কোষ বিভাজনের গুরুত্ব আমরা জানি যে কোষ বিভাজিত হলে দেহে কোষের সংখ্যা বাড়বে, দেহের বৃদ্ধি হবে, দেহের বিভিন্ন কাজ করতে সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা জানি। কিন্তু কোষটা বিভাজিত হবে কেন, কোন অবস্থায় দাঁড়িয়ে একটা কোষ সেই বিভাজনের সিদ্ধান্ত নেবে বা বিভাজিত হতে এগোবে। আমি প্রধান দুটো কারণ বলবো, অনেক কারণ রয়েছে, দুটো প্রধান কারণ তোমরা জেনে রাখো। নাম্বার এক, যে একটা কোষে মূল জিনিস যেটা সেটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড। আমি বলেছি ক্রোমোজোমের মধ্যে কে থাকে, ডিএনএ থাকে। তাহলে এই যে ইউক্যারিওটিক কোষে এই যে ডিএনএগুলো থাকে, এই ডিএনএর নিজের ক্ষমতা রয়েছে, সে কি করতে পারে, রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ ডিএনএ তার নিজের সংখ্যা বহু ডবল করতে পারে। আমি কোষচক্র বলার সময় তোমাদের বলেছিলাম এস দশাতে যখন শুরু হলো তখন ডিএনএর পরিমাণ থাকে 2C, সেটা যখন আবার G2 দশা অতিক্রম করে যাবে তখন দেখবো ডিএনএর পরিমাণ 4C হয়। মানে কি, যত পরিমাণ থাকে সেটা সম্পূর্ণরূপে কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আর এই দ্বিগুণ হলে ওই পরিমাণ নিউক্লিক অ্যাসিডকে যে পরিমাণ একটা কোষে থাকা উচিত তার থেকে যখন ডবল হয়ে যায় তখন নিউক্লিয়াস তাকে ধারণ করতে পারে না। সেজন্য কি ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আর যখন নিউক্লিয়াসের সংখ্যা বাড়ে তখন কি হয়, স্বাভাবিকভাবেই কোষটা কি ঘটবে না, তোমার হচ্ছে বিভাজিত হবে। তাহলে যদি বলি যে একটা কোষ বিভাজনের মূল কারণ কি, কোষ বিভাজনের মূল কারণ তার নিউক্লিক অ্যাসিডের পরিমাণ দ্বিগুণ হওয়া, এক। নাম্বার দুই, একটা কোষে তার যে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে তার একটা স্বাভাবিক অনুপাত রয়েছে। যখন N/C অর্থাৎ নিউক্লিয় সাইটোপ্লাজমিক এই যে রেশিও, এই যে অনুপাত, তার যখন পরিবর্তন ঘটে তখন কি ঘটে, কোষটা বিভাজিত হয়। তাহলে এই দুটো প্রধান কারণ একটা কোষ বিভাজনের জন্য। তো সম্পূর্ণভাবে আমরা কোষ বিভাজনটা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা কোষ বিভাজনকে তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি তিনটে ভাগ? প্রথম বলবো আমরা অ্যামাইটোসিস, সেকেন্ড বলবো আমরা মাইটোসিস, এবং থার্ড বলবো কি আমরা মিওসিস। তাহলে প্রথম চলে এসো অ্যামাইটোসিস। বেশিরভাগ ক্ষেত্রে কোষ বিভাজনের মুখ্য ভাগ বলি আমরা দুটো, মাইটোসিস এবং মিওসিস। তাহলে অ্যামাইটোসিস কেন বলি, মনে রাখতে হবে এই অ্যামাইটোসিস যখন পদ্ধতিটা হয় সে কোষ বিভাজনের প্রকৃত যে নিয়ম কানুন সেটা কিন্তু সে অনুসরণ করে না। তাহলে কি ঘটে সেক্ষেত্রে, মনে রাখতে হবে একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে যা যা পরিবর্তনগুলো ঘটার এসবের উপর নির্ভর করে অ্যামাইটোসিস ঘটে না। তাহলে অ্যামাইটোসিস কিভাবে ঘটে না, একটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সে কি হবে, কিছুটা লম্বাটে হয়ে যাবে। লম্বাটে হওয়ার পর তার মাঝে খাঁজ যুক্ত হবে। আমি একটুখানি একটা ছবি দেখাচ্ছি, বুঝতে পারবে। ধরো এইটা একটা কোষ, তাহলে এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। এই যে নিউক্লিয়াসটা রয়েছে দেখা গেল কি না, কোষের মধ্যে নিউক্লিয়াসটা একটু লম্বাটে আকার ধারণ করলো, তার মাঝখানে কি হলো, খাঁজ তৈরি হলো। এবং তারপর দেখবো কি তার যে কোষ পর্দা রয়েছে সে কি করবে, এরকম ভাঁজ খেয়ে ঢুকে যাবে ভেতরের দিকে, এবং আলটিমেটলি দেখবো নিউক্লিয়াসটাও ভাগ হয়ে যাবে, তার সাইটোপ্লাজমও ভাগ হয়ে যাবে, দিলে দুটো কোষ কি হয়ে যাবে, উৎপন্ন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্রকৃত অর্থে কোষ বিভাজনের যে নিয়ম সেরকম কোনো অনুসরণ হবে না। তাহলে কি ঘটে, এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি প্রত্যক্ষভাবে কি ঘটবে, বিভাজিত হবে। তাহলে যখন কোষ বিভাজনের সুস্পষ্ট নিয়মকানুন অনুসরণ না করে একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি প্রত্যক্ষভাবে কি ঘটবে, বিভাজিত হবে, তখন তাকে বলবো আমরা অ্যামাইটোসিস বিভাজন। নিশ্চয়ই শুনে তোমরা বুঝতে পেরেছো এটা উন্নত জীবের ক্ষেত্রে সাধারণত ঘটে না। তাহলে ঘটে কোথায় না, ধরো ইস্ট একটা ছত্রাক, প্যারামোসিয়াম একটা এককোষী প্রাণী, ধরো ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে এরকম টাইপের অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। মানুষের ক্ষেত্রে বা উন্নত জীবের ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে এরকম ঘটতে পারে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে ভ্রূণের যে ঝিল্লি, যখন ভ্রূণ পর্দা হয় তখন সেক্ষেত্রে কোনো কোনো কোষের কি ঘটে, এভাবে অ্যামাইটোসিস বিভাজন ঘটতে পারে। যাই হোক, তো এটা নিম্ন শ্রেণীর জীবের বংশবিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা একটু উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে যাব তাদের ক্ষেত্রে আমরা কোষ বিভাজন দুটো ভাগে ভাগ করব। প্রথম আমরা চলে যাব মাইটোসিস বা বলবো মাইটোটিক কোষ বিভাজন। এই বিভাজনের ক্ষেত্রে কি ঘটে মনে রাখবে, এটাকে কি বলি আমরা, সমবিভাজন। সমবিভাজন কেন বলে, প্রথম কথা আমি বলে নিই তোমাদের, মাইটোসিস কাকে বলে পরে যাচ্ছি। মাইটোসিসকে সমবিভাজন কেন বলবো না, মাইটোসিস কোষ বিভাজনটা যখন ঘটে তখন মাতৃকোষ এবং অপত্য কোষ উভয়ের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, একই ক্রোমোজোম থাকে। যদি আমার একটা কোষ ডিপ্লয়েড হয় তাহলে সেখান থেকে যখন অপত্য কোষ তৈরি হবে তাহলে অপত্য কোষ এবং মাতৃকোষ উভয়েই কি হবে, ডিপ্লয়েড হবে। এখানে ক্রোমোজোম সংখ্যার হ্রাস বৃদ্ধি কিছুই ঘটে না। সেজন্য এটাকে বলবো কি আমরা মাইটোটিক কোষ বিভাজন। এবং যে কোষগুলো উৎপন্ন হবে সেই কোষগুলো মাতৃকোষের যা গুণ যা চরিত্র সবগুলোই কি করবে, অনুসরণ করবে। তাই একে সদৃশ বা সমবিভাজন বলি। এবার জেনে নিই যে মাইটোসিসটা কোথায় ঘটে।
মাইটোসিস কোষ বিভাজন ঘটে আমাদের দেহকোষে। অনেকে বলেন দেহ মাতৃকোষ, দরকার নেই, তুমি দেহকোষ বলো। আমাদের ক্ষেত্রে দেহকোষে কি ঘটে না তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এবার আমাদের দেহকোষগুলোতে ক্রোমোজোম অবশ্যই কি থাকে, উন্নত জীবের ক্ষেত্রে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, তাহলে অপত্যও কি হবে না তোমার হচ্ছে না ডিপ্লয়েড ক্রোমোজোম থাকবে। তাহলে এবার আমি চলে যাই মাইটোসিসের সংজ্ঞা। মাইটোসিস সংজ্ঞা তাহলে কি বলবো, যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাতৃদেহকোষ সে বিভাজিত হয়ে একই সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি করবে তাকে বলবো কি আমরা মাইটোটিক কোষ বিভাজন। এবার চলে যাই কোষ বিভাজন পদ্ধতি। দেখো কোষ বিভাজন পদ্ধতিটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিও আমি আগেও আলোচনা করেছি কোষচক্র বলার সময়। ক্যারিওকাইনেসিস মানে ক্যারিওট হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবার ক্যারিওকাইনেসিসকে আমরা চারটে ভাগ করেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা আজকে এই যে দশাগুলো রয়েছে এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে দেখো ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিসের প্রথম দশা বলেছে কিনা প্রোফেজ। প্রো মানে হচ্ছে আদি, তাহলে আদি দশা। একটা কোষ বিভাজন যখন শুরু হবে, মাইটোটিক কোষ বিভাজন যখন শুরু হবে, তার প্রথম দশা বা আদি দশাটাকে বলছি কি আমরা প্রোফেজ। এই দশাতে কি ঘটে, এই দশাতে কি ঘটে দেখো, এটা আমি একটা প্রাণী কোষ দেখিয়েছি। প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটতে পারে দেখো, প্রথম নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে। প্রথম 1 নম্বর বলবো আমি যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় রস থাকে, তাহলে এই নিউক্লিয় রসের পরিমাণ কি ঘটবে, হ্রাস পাবে। নিউক্লিয় রস এখান থেকে অবস্থিত হবে, তাহলে নিউক্লিয় রসের পরিমাণ যখন কমে যায়, স্বাভাবিকভাবে যে ক্রোমোজোমগুলো থাকে দুটো ক্রোমাটিড নিয়ে তৈরি হয়, এই ক্রোমাটিড দুটো একে অন্যের সঙ্গে কি করবে, প্যাচ খেয়ে যাবে, একে অন্যের সঙ্গে প্যাচ খেয়ে যাবে। একে অন্যের সঙ্গে প্যাচ খেয়ে গেলে তখন তাকে বলি কি আমরা স্পাইরালাইজেশন। তাহলে প্রোফেজ দশাতে নিউক্লিয় রসের পরিমাণটা কমবে, এবং নিউক্লিয় রসের পরিমাণটা কমলে তখন ক্রোমোজোমগুলো কি করবে না, ক্রোমাটিডগুলো তারা একে অন্যের সঙ্গে প্যাচ খেয়ে যাওয়ার জন্য স্পাইরালাইজেশন ঘটে, এবং তখন সেটা দেখবো কিনা সুস্পষ্টভাবে এই যে ক্রোমোজোম জালিকা থেকে ক্রোমোজোমগুলো তারা কি হচ্ছে বিন্যস্ত হতে শুরু করেছে। এই দশা থেকে ঘটে নিউক্লিয় পর্দার ধীরে ধীরে অবলুপ্তির দিকে সে কি করে এগিয়ে যায়, নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে অবলুপ্ত হতে শুরু করবে। নিউক্লিওলাস কি করবে, নিউক্লিওলাসের পরিমাণটা দেখবো, নিউক্লিওলাসের যে আকৃতি রয়েছে সে কি করবো আস্তে আস্তে অবলুপ্তির পথে কি করবে এগিয়ে যাবে। এবং যদি প্রাণীকোষ হয় তখন সাইটোপ্লাজমের একটা ছোট্ট পরিবর্তন বলি। এদের ক্ষেত্রে দুটো সেন্ট্রিওল থাকে, একটা সেন্ট্রোজোমের মধ্যে এরকম দুটো সেন্ট্রিওল থাকে। এই যে দুটো সেন্ট্রিওল থাকে এরা কি করবে বিভাজিত হতে শুরু করবে। বিভাজিত হতে শুরু করে দুজন কি করবে একটু একটু করে সরতে সরতে দু মেরুতে যাবে শেষ পর্যন্ত, কিন্তু এখানে কি করবে এরা বিভাজিত হতে শুরু করে দেবে। তো এটা প্রাণী কোষ হলে। উদ্ভিদ কোষ হলে তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকে না, ফলে সেন্ট্রিওল বিভাজনে তাদের ক্ষেত্রে প্রশ্ন আসে না। এবার আমি বলবো যে প্রোফেজের পরের দশাকে বলেছি কি আমরা মেটাফেজ। মনে রাখতে হবে যে এই প্রোফেজের পরে যে মেটাফেজ আসে তার মাঝখানে অন্তর্বর্তী, যেটাকে বলে অন্তিম প্রোফেজ দশা এবং মেটাফেজের শুরু, এর মাঝখানে একটা অন্তর্বর্তী দশা অনেকে বলে থাকেন, সেটাকে নাম দেন কি প্রো মেটাফেজ। মানে মেটাফেজের ঠিক আগেই প্রোমেটাফেজ ঘটে। এই দশাতে গিয়ে আমরা কি দেখবো, প্রোমেটাফেজ দশাতে গিয়ে কি দেখবো না, এই যে কোষের নিউক্লিয় পর্দা আমি এখানে বলেছিলাম ধীরে ধীরে অবলুপ্তির পথে এগোবে। প্রোমেটাফেজ দশাতে নিউক্লিয় পর্দাটা সম্পূর্ণরূপে কি হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে। নিউক্লিওলাস সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে যাবে, ফলে এই যে স্থূলীকরণ যুক্ত যে ক্রোমোজোমগুলো, স্পাইরালাইজেশন যে ক্রোমোজোমগুলো, তারা দেখবো কিনা সাইটোপ্লাজমের মধ্যে তারা কি করবে বিক্ষিপ্ত হতে শুরু করবে। সাইটোপ্লাজমের মধ্যে ক্রোমোজোমগুলো বিক্ষিপ্ত হতে শুরু করবে, এবং যে সেন্ট্রিওলগুলো ভাগ হতে শুরু করেছিল প্রাণীকোষের ক্ষেত্রে, সেই সেন্ট্রিওলটা কি দেখবো আস্তে আস্তে দুই মেরুর দিকে কি করবে গমন করে যাবে। এটা হলো গিয়ে কিনা তোমার প্রোমেটাফেজ দশাতে। এবার মেটাফেজ দশাতে যখন যাবে তখন কি ঘটবে না, মেটাফেজ দশাতে যখন যাবে তখন তোমাদের বলি তো ক্রোমোজোমগুলো সব আলাদা হয়ে গেছে। এবার মেটাফেজ দশাতে যখন কোষটা যাবে তখন কি ঘটবে না, তখন এই যে প্রোমেটাফেজের ক্রোমোজোমগুলো সব বিন্যস্ত হয়ে গেছিল, ক্রোমোজোমগুলো আলাদা হয়ে গেছিল, তারা দেখবো কিনা সুস্পষ্ট ক্রোমোজোম রূপে। দেখো খেয়াল করো, আমি ক্রোমোজোমের গঠন বলার সময় বলেছিলাম ক্রোমোজোমগুলো সুস্পষ্টভাবে দেখা যায় কোথায়, মেটাফেজ দশাতে। তো এই মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো তারা দেখবো কি না কোষের এই যে নিরক্ষীয় অঞ্চল বরাবর তারা কি হতে থাকবে, সজ্জিত হতে থাকবে। নিরক্ষীয় অঞ্চল বরাবর তারা সজ্জিত হতে থাকবে। এইভাবে তারা দেখবো কিনা একটা প্লেটের মতো সুস্পষ্ট ক্রোমোজোমগুলো তারা কি করবে নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হবে। এটাকে তখন নাম দিই আমরা মেটাফেজ
প্লেট। এবার দুটো সেন্ট্রিওল দুই মেরুতে চলে গেছে, এই সেন্ট্রিওলগুলো থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয় তারা কি করবে, তখন বেমতন্তু গঠন করবে। যে মাইক্রোটিউবুলগুলো থাকে তারা কি করে, বেমতন্তু গঠন করে। এই বেমতন্তুগুলো তারা কি করবে, কোনো কোনো বেমতন্তু তারা ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোর অংশ আছে সেখানে এসে আবদ্ধ হবে, আর কোনো কোনো বেমতন্তু তারা কি করবে, যেখানে ক্রোমোজোম পাবে না তারা সরাসরি এক মেরু থেকে কি করবে, অন্য মেরুতে বিন্যস্ত হয়ে যাবে, এক মেরু থেকে অন্য মেরুতে বিন্যস্ত হয়ে যাবে। যারা দেখবো ক্রোমোজোমে আবদ্ধ হলো না, এক মেরু থেকে অন্য মেরুতে বিন্যস্ত হয়ে গেল, তাদের বলবো আমরা কন্টিনিউয়াস ফাইবার বা তাদের বলবো অবিচ্ছিন্ন তন্তু। আর যারা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে আবদ্ধ হলো তাদেরকে আমরা নাম দেবো কি, তাদের বলবো ক্রোমোজোমাল তন্তু বা ইন্টারজোনাল তন্তু। তাহলে কি দাঁড়ালো না, মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো সুস্পষ্ট রূপে বিষুব অঞ্চল বরাবর সজ্জিত হয়ে একটা প্লেট গঠন করবে, যাকে বলবো আমরা মেটাফেজ প্লেট। সেন্ট্রিওল দুটো দুই মেরুতে যায় প্রাণীকোষের ক্ষেত্রে, সেখান থেকে কি হয়, অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, বেমতন্তুগুলো এসে কি করবে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অংশের সঙ্গে আবদ্ধ হয়ে যাবে। আর যে কিছু বেমতন্তু রয়েছে যারা এক মেরু থেকে অন্য মেরুতে কি করবে না, সরাসরি যাবে। সেজন্য আমরা বেমতন্তুগুলোকে দুরকম বললাম, যারা অন্তর্বর্তী স্থানে আবদ্ধ হবে তারা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, যারা সম্পূর্ণ এক মেরু থেকে অন্য মেরু চলে যাবে তাদের বলবো কি আমরা ইন্টারজোনাল তন্তু। এবার মেটাফেজ হওয়ার পরে তারপরে আমি এখানে একটা কথা বলে রাখা ভালো, যে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল থাকে না, তাহলে তাদের ক্ষেত্রে কি বেমতন্তু তৈরি হয় না? মনে রাখবে, ক্রোমোজোমগুলো না ভাগ হলে কিন্তু কোষ বিভাজন ঘটবে না। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু কি করে তৈরি হবে না, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যে মাইক্রোটিউবুলগুলো থাকে তারাই কি করবে না, তোমার হচ্ছে বেমতন্তু গঠন করবে। সাইটোপ্লাজমের মধ্যে যে মাইক্রোটিউবুল থাকে তারাই দুই মেরুতে ঘনীভূত হয়ে তারা কি করবে, এরকম বেমতন্তু গঠন করবে, তাদের ক্ষেত্রে সেন্ট্রিওলের প্রয়োজন ঘটবে না। এবার চলে এসো অ্যানাফেজ। অ্যানাফেজে কি ঘটবে না, এই যে কোষটার মধ্যে যে ক্রোমোজোমে বেমতন্তুগুলো আবদ্ধ হয়েছিল, বেমতন্তুগুলোর কি ঘটবে, সংকোচন ঘটবে। আর যখন বেমতন্তু সংকুচিত হবে তখন ক্রোমোজোমগুলো যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে আবদ্ধ ছিল তারা দুই মেরুর দিকে টানা হয়ে চলে যেতে থাকবে, চলে যেতে থাকবে। তাহলে এইভাবে দুই মেরুতে ক্রোমোজোমগুলো কি হলো, ভাগ হয়ে দুদিকে চলে যেতে থাকলো। ফলে কি দেখবো না, ক্রোমোজোমগুলো যেহেতু দুদিকে যায় তাই একে বলবো আমরা অ্যানাফেজীয় চলন বা অ্যানাফেজাল মুভমেন্ট। অ্যানাফেজীয় চলনের মাধ্যমে সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে গমন করতে থাকবে, এবং এই সময় ক্রোমোজোমগুলোকে বিভিন্ন আকৃতিতে আমরা দেখতে পাবো। দেখো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভাগগুলো আমি বলেছিলাম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সেগুলো কিন্তু আমরা এখানে সুস্পষ্ট, কেউ অ্যাক্রোসেন্ট্রিক, কেউ মেটাসেন্ট্রিক, কেউ টেলোসেন্ট্রিক, এরকম ভাগগুলো তখন আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে অ্যানাফেজ। এরপর চলে আসবে কি না, টেলোফেজ। টেলোফেজ টেলোফেজ এসে কি দেখবো না, এই যে ক্রোমোজোমগুলো দুদিকে ভাগ হয়ে গিয়েছিল তাদের এবার দেখবো কি দুদিকে আবার সবাই ফিরে আসা শুরু হবে। কিরকম না, এখানে আস্তে আস্তে দেখবো ক্রোমোজোমগুলো আবার প্যাচ খেয়ে কি করবে, নিউক্লিয় জালিকা তৈরি করবে, নিউক্লিয় লাসের আগমন ঘটবে, নিউক্লিয় পর্দার আগমন ঘটবে, দুদিকেই নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা এদের আগমন ঘটবে, এবং আস্তে আস্তে কি দেখবো নিউক্লিয় রসের পরিমাণ বাড়বে। ফলে একটা কোষের মধ্যে কি দেখবো, দুটো নিউক্লিয়াস কিন্তু উৎপন্ন হয়ে যাবে। তো এই হচ্ছে যে ক্যারিওকাইনেসিসের যে চারটে দশা, চারটে প্রধান, আমি এখানে যদি একটা অতিরিক্ত বলেছি প্রোমেটাফেজ, তো এই চারটে দশার প্রধান বৈশিষ্ট্যগুলো বললাম। তোমাদের মনে রাখার জন্য আমি একটা টিপস দেব, সেটা কিন্তু তুমি মনে রাখার চেষ্টা করবে। আমি এই চারটে দশাকে সহজে, যে এত বৈশিষ্ট্য স্যার মনে রাখতে পারি না, সহজে কি করে মনে রাখবো, তো এই সহজে মনে রাখার জন্য তোমাকে আমি চারটে দশার জন্য চারটে শব্দ বলবো। প্রথম বলেছিলাম প্রোফেজ। প্রোফেজে একটা কথা মনে রাখবে, সব যায়। মেটাফেজে মনে রাখবে সাজানো হয়, অ্যানাফেজে মনে রাখবে টানাটানি, আর টেলোফেজে মনে রাখবে সব ফিরে আসে। এই চারটা কথা মনে রাখলে তোমার চারটে দশারই বৈশিষ্ট্য জানা হয়ে যাবে। যেমন ধরো, প্রোফেজ সব যায়। সব যায় বলতে কার যাবে, নিউক্লিয়াসের পরিবর্তন, নিউক্লিয়াসে কে যাবে, নিউক্লিয় রস হ্রাস পেতে থাকবে, নিউক্লিওলাস ধীরে ধীরে অবলুপ্তির পথে যাবে, নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্তির পথে যাবে, আর যে ক্রোমোজোমগুলো থাকে তাদের স্পাইরালাইজেশন ঘটবে। এটা প্রোফেজে মনে রাখবো। যখন প্রোমেটাফেজ বলবো তখন কি হয়েছে, সব যেটা যাচ্ছিল তারা সম্পূর্ণরূপে চলে যায়, এটুকুই যা। নিউক্লিয় পর্দা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, নিউক্লিওলাসও থাকবে না, নিউক্লিওলাস আলাদা করে পাবো না, ক্রোমোজোমগুলো বিন্যস্ত হবে। মেটাফেজে কি হবে, সাজানো হবে। কোথায় সাজানো হবে,
ক্রোমোজোমগুলো কোষের নিরক্ষীয় তল বরাবর মেটাফেজ প্লেট গঠন করবে। যে বেমতন্তুগুলো ছিল তারা কি দেখবো ক্রোমোজোমাল তন্তু আর অবিচ্ছিন্ন তন্তু রূপে সাজানো হবে, ফলে দেখতে খুব সুন্দর লাগবে, সাজানো হলো। এটা গেল কি মেটাফেজ। অ্যানাফেজে এসে কি হলো, দড়ি টানাটানির খেলা। মনে করো তোমাদের দুটো হাত রেখে দুদিকে যদি টানতে থাকে মাঝখান থেকে পুরো একদম চেরা হয়ে চলে যাবে, তাহলে সেরকম ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার রয়েছে, বেমতন্তুগুলো সংকোচন হলো, টানাটানি হলো, দুদিকে ছিঁড়ে তারা বেরিয়ে গেল, অ্যানাফেজিয়া চলন। আর টেলোফেজে কি হলো, সব ফেরে, সবাই আবার ফিরে আসে। কে কে ফিরে এলো, নিউক্লিওলাস ফিরে এলো, নিউক্লিওলাস আবার ফিরে এলো, নিউক্লিয় পর্দা আবার কি হলো, ফিরে এলো। ব্যাস এই 4টে পয়েন্ট মনে রাখলে তুমি মোটামুটি এদের বৈশিষ্ট্য জানতে পারবে। এবারে আমি তোমাদের বলি যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মূল পার্থক্যটা কোথায়। মূল পার্থক্য, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নেই, প্রাণী কোষে সেন্ট্রিওল আছে। প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে বেমতন্তু তৈরি হবে, উদ্ভিদ কোষে তার সাইটোপ্লাজমে যে মাইক্রোটিউবুল রয়েছে সেখান থেকে কি করবে, তার বেমতন্তু তৈরি হবে। এটাই মূল পার্থক্য। আর এখানে আমি যে চিত্রটা এঁকেছি, এখানে কি করেছি, এরকম গোল্লা দিয়েছি, প্রাণী কোষ বলে শুধু কোষ পর্দা দিয়ে রেখেছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে, তার কোষ প্রাচীর দিয়ে দেখাতে হবে। এটাই মূল পার্থক্য। তাহলে এই গেল কিনা ক্যারিওকাইনেসিস। এবারে ক্যারিওকাইনেসিস জানার পরে যেটা জানবো সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। দেখো ক্যারিওকাইনেসিস কি হলো, নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল। এবার তার সাইটোপ্লাজমের বিভাজন কীরকম হবে। এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সেজন্যই আমরা দুটো ছবি দেখবো, একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ঘটে, একটা প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটে। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে টেলোফেজ ঘটার পরে দুটো নিউক্লিয়াস ভাগ হয়ে গেছিল। ঘটার পরে কি ঘটে, তাদের যে কোষ পর্দাটা রয়েছে, কোষ পর্দা ভাঁজ খেয়ে ভেতরের দিকে ঢুকতে থাকে। এটাকে বলে আমরা ইনভ্যাজিনেশন। ইনভ্যাজিনেট করা মানে ভেতরে প্রথিত হয়ে প্রবেশ করে যাওয়া। তাহলে কোষ পর্দাটা প্রথিত হয়ে ভেতরের দিকে প্রবেশ করতে থাকলো। এই প্রথিত হয়ে যখন ভেতরের দিকে প্রবেশ করলো, প্রবেশ করার পর দেখবো কিনা আস্তে 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 তারা এগিয়ে দুদিকে কি হয়ে যাবে না, সেটা মিলিত হয়ে যাবে। স্বাভাবিকভাবে কি দেখব, দুটো কোষ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে যেটা দেখলাম যে কোষ পর্দাটা ভাঁজ খেয়ে ঢুকে গিয়ে সে কি করলো, পরপর দুটো যে প্রান্ত সেটা মিলিত হয়ে গিয়ে সেটা আলাদা করলো। এটাকে আমরা বলছি কিনা ইনভ্যাজিনেশন, বা এটাকে বলবো না ক্লিভেজ। ক্লিভেজ মানে সেটা কি করবে, সম্পূর্ণ ভাগ হয়ে যাবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটতে পারে না, কারণ তাদের ক্ষেত্রে তো শুধু কোষ পর্দা নয়, এখানে আমি শুধু একটা দেখিয়েছি, প্রকৃত অর্থে 3টে থাকে। প্রথম কি দেখবো আমরা না, তার কোষ পর্দা থাকবে, তারপর কি না তার প্রাথমিক কোষ প্রাচীর, মধ্যচ্ছদা, এরকম করে থাকে। ঘটনা কি হয় না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে তার সাইটোপ্লাজম থেকে এক বিশেষ পদার্থ তার দুটো নিউক্লিয়াস যে ভাগ হয়েছে এর অন্তর্বর্তী স্থানে জমা হতে থাকে। এই পদার্থকে বলি কি আমরা ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্টগুলো জমা হয়ে তারা কি তৈরি করবে না, মাঝখানে একটা পাত তৈরি করবে, যাকে বলছি কি আমরা কোষপাত, বা তাকে বলবো আমরা সেল প্লেট। এই যে সেল প্লেটটা তৈরি হবে ওটাই পরবর্তীকালে কি করবে, মধ্যচ্ছদা করবে। তার একদিকে প্রাথমিক কোষ প্রাচীর, অন্যদিকে কি করবে গৌণ কোষ প্রাচীর। এভাবে কি করবে, উদ্ভিদ কোষ দুটো পরস্পর পৃথক হয়ে যাবে বা উদ্ভিদ কোষের দুটো ভাঙবে। তাহলে কি জানলাম না, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের মূল পার্থক্য কি। প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে ইনভেজিনেশন বা ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতিতে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে না কোষপাত গঠনের মাধ্যমে। প্রাণী কোষের ক্ষেত্রে ফ্র্যাগমোপ্লাস্ট নেয় কিছু পদার্থ জমা হয় না সাইটোকাইনেসিস সময়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ফ্র্যাগমোপ্লাস্ট জমা হয়, যারা কি করবে না কোষপাতটা গঠন করে এবং সেটা কালক্রমে কি করবে, মধ্যচ্ছদাতে রূপান্তরিত হয়। এই হলো আমার সম্পূর্ণ মাইটোসিস পদ্ধতি। মাইটোসিস কোষ যখন আমরা জেনে নিলাম, তখন আমরা জানবো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বটা কোথায়, নাম্বার 1, একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়। তাহলে এইভাবে কি দেখবো, কোষের সংখ্যাটা সেটা কি করবে, ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। ফলে একটা জীবের যে সম্পূর্ণ বৃদ্ধি সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে কি মাইটোসিস। 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষের যা ক্রোমোজোম থাকে মাতৃকোষের, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে একটা প্রজাতির তার ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য মাইটোসিস কোষ বিভাজন দায়ী। নাম্বার 3, যেহেতু এখানে ক্রোমোজোমে জিনের সংখ্যার কোনো রকম পরিবর্তন ঘটে না, তাহলে একটা জেনেটিক বৈশিষ্ট্য তার অপত্যের মধ্যে সুস্পষ্টভাবে রাখার জন্য তখন কি দেখব, মাইটোসিস কোষ বিভাজন দায়ী হয়। অর্থাৎ একটা জীবের সার্বিক বৃদ্ধি, ক্রোমোজোম সংখ্যার ধ্রুবকতা, এর জন্য মাইটোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা আমাদের ডিটেলস মিওসিস নেই, মিওসিসের সম্বন্ধে অল্প কিছু জেনে নেব।